আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল এর লাস্ট সেশনে। আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে অ্যানালিটিক্যালের একটি অতি ক্ষুদ্র অংশ, মেন্টাল অ্যাবিলিটি। বোঝা যাচ্ছে সিনিয়র অফিসারে মেন্টাল অ্যাবিলিটি থেকে কোয়েশ্চেনগুলো একটু বেশি পাওয়ার সম্ভাবনা পাজল বা ক্রিটিক্যাল রিজনিং এর চাইতে। তো আজকে আমরা এরকম কিছু কোয়েশ্চেন দেখব যেগুলো পরীক্ষাতে আসতে পারে। প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা একটা ধারণা নিতে পারেন যে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা দেখতে পারি। এবং কে কোথা থেকে জয়েন করেছেন, আমার সাউন্ডটাও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। ওকে, আসেন তাহলে আমরা প্রথমে দেখি কি আছে। প্রথমে আমরা ডেটা সাফিসিয়েন্সির একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এটা কতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে একটু লেস ইম্পর্টেন্ট হতে পারে, যে এইখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা একটু কম, যদিও আপনার এডিতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি সিনিয়র অফিসারের চাইতে। তো ডেটা সাফিসিয়েন্সির প্রশ্নগুলো সমাধান করার জন্য কিছু টিক্স আছে বা কিছু নিয়ম আছে, একদম ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে। এই স্ট্যান্ডার্ডে আপনার ডেটা সাফিসিয়েন্সি আনসার করতে হবে। আর ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রশ্নে কোনো অপশন থাকবে না। প্রশ্নে কি থাকবে? একটা প্রশ্ন থাকবে, আর ওই প্রশ্ন সমাধান করার জন্য দুইটা স্টেটমেন্ট থাকবে। তার উপর বেস করে আপনি সরাসরি ওএমআর শিটে ABCDE দাগাবেন। ওকে, এখন আপনি কখন কি দাগাবেন ওই ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে, ওই নির্দেশনাগুলো আমরা এখানে দিয়ে রাখছি। একদম ধরেন যে ইন্টারন্যাশনাল প্রসিডিউর যেটা, সেটা এখানে দেখেন কি বলছে তারা, যে ইফ স্টেটমেন্ট 1, যদি স্টেটমেন্ট 1 বাই itself is sufficient to answer the question, but statement 2 by itself is not sufficient to answer the question। তার মানে আপনি অপশনের এ, আপনার যে ওএমআর শিট আছে সেই ওএমআর শিটের অপশন এটা আপনি শুধু তখন দাগাবেন যখন দুইটা স্টেটমেন্টের মধ্যে শুধু স্টেটমেন্ট 1 পর্যাপ্ত ডেটা থাকবে, 2 থাকবে না। তখন তার মানে আপনার দুইটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এই প্রশ্নটা সমাধান করার জন্য। তো স্টেটমেন্ট 1 যদি পর্যাপ্ত ডেটা থাকে কিন্তু 2 যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা ওএমআর শিটের এ দাগাবো। এবার ওএমআর শিটের বি আমরা কখন দাগাবো? যখন দেখেন যখন আপনার স্টেটমেন্ট 1 এবং 2 এর মধ্যে কেবল শুধু 2 আপনার পর্যাপ্ত ডেটা আছে আনসার করার জন্য, তখন আমরা ওএমআর শিটের বি দাগাবো। এবার আমরা সি কখন দাগাবো? যখন দেখবো আমাদের স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুইটার কোনোটাতেই কি নাই, ডেটা নাই, তখন ওই দুইটা স্টেটমেন্টকে একসাথে সমন্বয় করব। সমন্বয় করে যদি ডেটা কোনো ওই প্রশ্নটা সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা পাই, তাহলে দাগাবো সি। আর যদি সমন্বয় করেও না পাই, তাহলে দাগাবো হচ্ছে ই, ওএমআর শিটের। এবার আসি আমরা ডি কখন দেখাবো? যখন আমরা দেখবো যে আমাদের স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুইটাতেই পর্যাপ্ত ডেটা আছে ওই প্রশ্নটা সমাধান করার জন্য, তখন আমরা ওএমআর শিটের ডি দাগাবো। এইগুলো হয়তো খুব বেশি একটা বুঝতে পারছেন না। এবার আসলে আমরা সরাসরি প্রশ্ন দেখি, তাহলে সহজে বুঝতে পারবো। এখানে দেখেন তারা কি বলতেছে, যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল ও, সার্কেল ও এর ক্ষেত্রফলটা কত? স্টেটমেন্ট 1 এর বলে দিচ্ছে দ্য ডায়ামিটার অফ সার্কেল ও ইজ 4। স্টেটমেন্ট 2 তে বলতেছে দ্য সার্কামফারেন্স অফ সার্কেল ও ইজ 4। যদি হয় তাহলে তার ক্ষেত্রফলটা কি আদৌ বের করতে পারবেন কিনা? চলেন আমরা একটু দেখি। সাপোজ এই হচ্ছে আমাদের একটা ও বৃত্ত, ধরেন এই বৃত্তের এরিয়া বের করতে বলছে। এখন বৃত্তের এরিয়া কিভাবে বের করতে হয় সেটা তো আমরা সবাই জানি, পাই আর স্কয়ার। ঠিক আছে, এবার আসেন এই বৃত্তের ক্ষেত্রফল, দ্যাট মিন্স এই প্রশ্নটা সমাধান কি, এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমার আসলে কি লাগবে? সবার আগে আর এর মানটা জানতে হবে। দ্যাট মিন্স ওই বৃত্তের রেডিয়াসটা কত মাস্ট বি, আমাকে সেটা জেনে আসতে হবে। এখন সেই রেডিয়াসের মান আপনি পাবেন কোথায়? ওই স্টেটমেন্ট 1 এবং 2 তে যা বলছে তা দিয়ে। এইবার আসি আমার স্টেটমেন্ট 1 এর যে
ডেটা দেওয়া আছে সেইটা কি এই বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য সাফিসিয়েন্ট কিনা, দ্যাট মিনস পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 1 এ আছে কিনা। স্টেটমেন্ট 1 এ বলতেছে ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ 0 তার মানে এই হচ্ছে বৃত্তটা, এই বৃত্তের ব্যাস ডায়ামিটার সেটা কি বৃত্তের সর্ববৃহৎ জে, তার মানে বৃত্তের ডায়ামিটার মানে হলো 2r সমান কত 4। অতএব এইখান থেকে কি আমরা ক্যালকুলেশন করে আর এর মান রেডিয়াস 2 বের করতে পারি না? ইয়েস। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমার স্টেটমেন্ট 1 এ আসলে এই বৃত্তটার ক্ষেত্রফল বের করার জন্য পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট ডেটা আছে, তার মানে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল কত হবে পাই 2 স্কয়ার, দ্যাট মিনস 4 পাই। বের করা গেল ক্ষেত্রফল, উত্তর মানে রেজাল্টটা ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে আপনি কি বের করতে পারছেন কিনা। ইয়েস পারছি। যদি আমি পারি তাহলে আমি কিন্তু যদি স্টেটমেন্ট 1 এ পর্যাপ্ত ডেটা থাকে ওই প্রশ্নটা সমাধান করার জন্য, তাহলে সরাসরি কিন্তু আমি অপশন এ দাগাবো না, আমি একটু অপেক্ষা করব। আসলে আমার ওএমআর শিটে আমি আসলে কি দাগাবো তার জন্য আমার একটু অপেক্ষা করতে হবে। তার মানে এইটাও বলতে পারেন যে স্টেটমেন্ট 1 এ পর্যাপ্ত ডেটা থাকা মানে আনসার এও হইতে পারে আবার ডিও হইতে পারে। বুঝা গেল? এখন আসি পরে কি বলছে। 2 নম্বর স্টেটমেন্টে বলতেছে দ্য সার্কামফারেন্স অফ সার্কেল ও ইজ 4। ওই যে বৃত্তটা সেই বৃত্তের যে সার্কামফারেন্স দ্যাট মিনস পরিধি 2 পাই আর, এইটার ভ্যালু নাকি কত বলে দিচ্ছে 4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা রেডিয়াসের মানটা বের করে নিয়ে আসতে পারি কিনা জাস্ট ওইটা দেখেন, কারণ আমার এরিয়া বের করতে গেলে রেডিয়াস লাগবে 2/পাই। ইয়েস পারি। তাহলে কি আমি ক্ষেত্রফল বের করতে পারবো না? সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আমার ক্ষেত্রফলটা কি হচ্ছে পাই 2/π4 কত 2/π হোল স্কয়ার, এই তো ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল এইখানে একরকম আসছে ওইখানে আরেক রকম আসছে, ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে আমি ক্ষেত্রফলটা বের করতে পারছি কিনা। ইয়েস পাচ্ছি। তার মানে আমার পর্যাপ্ত ডেটা আসলে এই স্টেটমেন্ট কোথায় 2 তেও আছে, আমরা যেটা দেখলাম আর কি, যে এখানে পাই কত পেয়েছিলাম 2/π পেয়েছিলাম, যেটা আমরা ব্যবহার করে বের করতে পারছি। তার মানে 1 এও আছে 2 তেও আছে। আমরা যদি দুইটা স্টেটমেন্টেই ওই প্রশ্নটা সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা পাই তাহলে ওএমআর শিটের কি দাগাবো ডি দাগাবো। ঠিক আছে, এই ডি কখন, যখন অপশন মানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 উভয়ে পর্যাপ্ত ডাটা থাকবে ওই প্রশ্নটা সমাধান করার জন্য, কেবল তখনই আমরা ওএমআর শিটের অপশন ডিটাকে দাগাবো। আশা করি বুঝতে পেরেছেন এবার। ওকে, এবার আমরা পরবর্তীতে আরো একটা প্রশ্ন দেখি কি বলছে। আমরা একটু দেখতে চাই যে আমাদের সাথে এই মুহূর্তে কে কে আছেন যুক্ত এবং আপনাদের কে কি কমেন্টস করছেন সেটা একটু দেখি। তো নেক্সট এটা দেখেন, যদি কেউ পারেন তাহলে আনসার করার চেষ্টা করবেন, আমরা দিয়ে রাখছি। পরে দেখি কি বলছে, ইজ দ্য ইন্টিজার এক্স ইজ ডিভিজিবল বাই 36। তারা বলতেছে যে ইজ দ্য ইন্টিজার পূর্ণ সংখ্যা এক্স ডিভিজিবল বাই 36, মানে 36 দ্বারা কি এই পূর্ণ সংখ্যা এক্স নিঃশেষে বিভাজ্য। আমাদের কাছে প্রশ্ন রাখছে তারা, এটি আমাদের কাছে আসলে জানতে চাচ্ছে। ওকে, তার মানে আমরা যে কাজটা করব, আমাদের এই এক্স সংখ্যাটাকে আমি 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারছি কিনা সেটা আমার কাছে জানতে চাইছে। তার মানে আমি এটা বুঝতেছি যে এই এক্স এর ভ্যালু 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে গেলে অবশ্যই 36 এর গুণিতক হইতে হবে। ডেটা সাফিসিয়েন্সির আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বা আপনার এই টিক্সটা জানতে হবে, ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে আমার উত্তর মাস্ট বি একটি উত্তর হইতে হবে, একটি, একের অধিক উত্তর হইলে হবে না, মাস্ট বি একটা উত্তর হইতে হবে। এখন আসি, আমি দেখি তো আদৌ এক্স এর মান আমার স্টেটমেন্ট 1 এ যা আছে ইনফরমেশন সেটা দিয়ে বের করতে পারি কিনা। আমার স্টেটমেন্ট 1 এ বলতেছে যে এক্স ইজ ডিভিজিবল বাই 12, এক্স নাকি কি 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে আমি এটা বুঝতেছি যে 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যাগুলো, 12 এর গুণিতক, সহজ কথা 12 এর নামতা। তার মানে সেটা কি হইতে পারে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72 ... আরো অসংখ্য 12 এর গুণিতক আছে। এখন এদের মধ্যে কি এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা আমি এখানে বসাইলে 36 দ্বারা ভাগ যায়?
হ্যাঁ আছে, তার মানে কত 36, আবার কি আছে 72, সামনে আরো অসংখ্য সংখ্যা আছে যেগুলা 12 এর গুণিতক এবং 36 দ্বারা ভাগ যায়। তাহলে কি আমার এই প্রশ্নটা সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 1 এ আছে সেটা বলবো? অনেকেই তো হয়তো বলবেন যে হ্যাঁ আছে, কিন্তু আমরা বলবো না নেই। কেন নেই? ওই যে দেখেন মাস্ট বি একটা উত্তর হইতে হয়, তার মানে এক্স এর মান একটা হইতে হবে, একের অধিক হইলে হবে না। তাহলে ভাই 36 দ্বারা তো ভাগ যায় অনেক সংখ্যা আছে, 36 আছে, 72 আছে, সামনে আরো অসংখ্য সংখ্যা আছে। দ্যাটস ওয়াই আমরা কোনোভাবেই বলতে পারবো না যে স্টেটমেন্ট 1 এ পর্যাপ্ত ডেটা আছে ওই প্রশ্নটা সমাধান করার জন্যে। তাহলে এবার আমরা বুঝতে পারছি অপশন এ আনসার হওয়ার কোনো সুযোগ নাই, অপশন এ আনসার হওয়ার কোনো সুযোগ নাই, অপশন ডিও আনসার হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই এটা ইতোমধ্যে আপনারা বুঝতেই পারছেন, কারণ 1 এ না থাকলে সেটা আমার অপশন এও হবে না, আবার ইচের ক্ষেত্রে কি ডিও কিন্তু হবে না। যাই হোক ওইটা কি হবে না আমার জানার দরকার নেই। এবার আসি আমার 2 নাম্বার স্টেটমেন্টটা দিয়ে কি আমি ওই প্রশ্নটা সমাধান করার মতো পর্যাপ্ত ডেটা পাবো? চলেন দেখি 2 নম্বরে কি বলছে, x ইজ ডিভিজিবল বাই 9। তারা বলতেছে যে x নাকি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে কি 9 এর গুণিতক। তো আমাদের 2 নাম্বার স্টেটমেন্ট যেটা আছে, 2 নাম্বার স্টেটমেন্ট নিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে x এর ভ্যালু ওরাই হবে যারা 9 এর গুণিতক, তার মানে কি 9, 9 দুগুণে 18, ঠিক আছে। তারপরে কি আছে 36 ডট ডট ডট, আরো অনেক সংখ্যা কিন্তু সামনে আছে যেগুলো 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে এইখানেও কি আমরা একের অধিক সংখ্যা পাবো না, যে সংখ্যাগুলো আসলে আমাদের এইখানে কি দ্বারা 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সামনে কিন্তু আরো 8 নং 72, সামনে 72 তো আছে না, 72 আছে ডট ডট, তারপরে আরো কিছু সংখ্যা আছে যেগুলোও কি 9 দ্বারা আমার 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা আসলে স্টেটমেন্ট 2 তেও পর্যাপ্ত ডেটা পাইলাম না, স্টেটমেন্ট 1 এও পর্যাপ্ত ডেটা পাইলাম না। কি করতে? এই প্রশ্নটাকে সমাধান করতে, দ্যাট মিন্স এক্স এর মান বের করতে। তাহলে কি আমরা হতাশ হব? না, আমরা হাল ছেড়ে দেব না, আমাদের সর্বোচ্চ ক্যাপাবিলিটি এখানে ব্যবহার করব। তাহলে কি করতে পারি? তাহলে আমরা স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এই দুইটা জিনিসকে সমন্বয় করে চেষ্টা করব, দেখি আনসার মিলাইতে পারি কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন। অফিসার জেনারেল পরীক্ষার জন্য একটা গণিত ক্লাস নেওয়ার প্রয়োজন স্যার। ওকে, আমি সময় পেলে নিব ইনশাল্লাহ। আনিকা নূর, আসসালামু আলাইকুম স্যার। ওকে, স্বপ্নকন্যা মৌ বলেছেন সি, আচ্ছা মিস্টার রয় বলেছেন বোথ। ওকে, স্বপ্নকন্যা সি বলেছেন। আচ্ছা এবার দেখি সবাই কিন্তু আনসার করার চেষ্টা করেন যে যেটা পারবেন। তো এখন আমি স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 কে সমন্বয় করি। এই দুইটা স্টেটমেন্টকে সমন্বয় করা বলতে কি, সেটা ম্যাথমেটিক্যাল যে কোনো টার্ম হইতে পারে, যে টার্ম করলে ইউজ করলে, যে কনসেপ্টটা ইউজ করলে এই মানটা বের করা যায়। এখন সেটা যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা তা। তো এটা আপনার মস্তিষ্কে আসতে হবে যে কি করা যেতে পারে। যেহেতু এইখানে গুণিতক, এখানে দেখেন ডিভিজিবল বলছে, 12 গুণিতক আবার 12 দ্বারা বিভাজ্য, তার মানে 12 গুণিতক, 9 দ্বারা বিভাজ্য, তার মানে 9 গুণিতক। তাহলে কি এমন করা যায় না দুইটা স্টেটমেন্টকে একসাথে করে আমরা LCM অফ 12 and 9 মানে 12 আর 9 এর লসাগু নিতে পারি না? তাহলে দেখেন তো 12 এর 9 এর লসাগু কত ভাই? 36। আচ্ছা এই 12 এর 9 এর লসাগু 36 একটাই আসছে কিনা সংখ্যা, না একের অধিক আসে লসাগু? না আসে না তো। তার মানে আমরা বলতেই পাচ্ছি যে এইখানে লসাগু নিয়ে পাইলাম কত? 36। এখন আমার x এর মান 36 হলে কি আমার 36 দ্বারা সেটা নিঃশেষে বিভাজ্য করা যাবে কিনা? আসি তো দেখি যে দুইটাকে সমন্বয় করে কি আমি পর্যাপ্ত ডেটা পেলাম কিনা এখানে। তার মানে আমরা এই জায়গায় যে কাজটা করতে পারি, 36 x এর ভ্যালু বসাইলাম, এবার 36 কে যদি 36 দ্বারা ভাগ করি সেটা কি নিঃশেষে বিভাজ্য হলো না? হইছে তো। তাহলে কি আমরা দুইটা স্টেটমেন্টকে সমন্বয় করে ওই প্রশ্নটা সমাধান করার জন্য পর্যাপ্ত সাফিসিয়েন্ট ডেটা পেয়েছি। যদি দুইটা অপশনকে সমন্বয় করে যথার্থ পর্যাপ্ত ডেটা পাওয়া যায় তাহলে ওএমআর শিটের কি দাগাবো? সি দাগাবো। এখন এইটা যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে আপনার জন্য কঠিন নিশ্চয়ই, কিন্তু আসলে একবার বুঝতে পারলে খুব যে কঠিন তা না। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডেটা সাফিসিয়েন্সির প্রশ্ন যদি সমাধান করতে চান আপনাকে অবশ্যই ম্যাথমেটিক্যাল সকল টার্ম খুব ভালোভাবে কনসেপ্টগুলো বুঝে আসতে হবে। কেমন? ওকে, সবাই একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা
খুব অদ্ভুত লাগছে কিনা যে এই প্রশ্নগুলো ডেটা সাফিসিয়েন্সি আপনাদের কাছে, এরকম আরো কিছু আছে, আমি সব দেখাচ্ছি না কারণ প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমি আপনাদের একটা একটা করে দুইটা করে ম্যাথ দেখানোর চেষ্টা করব। আচ্ছা ও আচ্ছা স্যার ডি আর ই কখন দাগাবো? ডি আর ই কখন দাগাবো? ডি দাগাবো হচ্ছে ই, মানে অপশন স্টেটমেন্ট 1-এও পর্যাপ্ত ডেটা, স্টেটমেন্ট 2-তেও পর্যাপ্ত ডেটা আছে, তাহলে ডি দাগাবো। আর ই হচ্ছে স্টেটমেন্ট 1-এ নাই, স্টেটমেন্ট 2-তে নাই, এবার দুইটা স্টেটমেন্টকে একসাথে সমন্বয় করব, সমন্বয় করে তাও যদি না পাই তাহলে অপশন ই, দ্যাট মিনস নান দাগাবো ই, আর যদি পাই তাহলে সি দাগাবো। ওকে, আচ্ছা এবার আসি, আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফ চার্ট, বিভিন্ন প্রকারের গ্রাফ চার্ট আছে, ডায়াগ্রাম আছে, তো ওইগুলোও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে হচ্ছে সিনিয়র অফিসারে এই টাইপের একটা কোয়েশ্চেন আসতেও পারে, তবে এডিতে মাস্ট বি আসবে এই টাইপের কোয়েশ্চেনগুলো। তো এখানে আপনার কি কি থাকতে পারে গ্রাফের মধ্যে? এখানে আপনার পার্ট চার্ট থাকতে পারে, লাইন চার্ট থাকতে পারে, তারপরে এখানে থাকতে পারে হচ্ছে আমাদের পাই চার্ট থাকতে পারে, এবং ডায়াগ্রাম যেটা বললাম, এই বিভিন্ন প্রকারের গ্রাফ দিয়ে কিছু প্রশ্ন সমাধান করতে বলবে। তো সেইগুলো কিভাবে করতে হয় দেখেন, এই গ্রাফের মধ্যে সকল তথ্য দেওয়া আছে এবং কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে সেই সম্পর্কেও তারা ইন্ডিকেট করে দিচ্ছে যে এইটা বোঝাচ্ছে। এবার নিচে কয়েকটা প্রশ্ন সমাধান করতে বলবে। ওকে, আসেন তাহলে সেটা একটু দেখি কি বলতেছে এখানে। তো তারা আমাদেরকে বলতেছে যে সেলস অফ বুক ইন 1000 নাম্বার from 6 branches B1 B2 B6 পর্যন্ত of a publishing company in 2000 and 2001। তার মানে একটা বই প্রকাশনী প্রতিষ্ঠানের 6টা ব্রাঞ্চের বই এর সংখ্যা বিক্রয়ের বিভিন্ন তথ্য এই বার চারটাতে এই দেওয়া আছে, এই গ্রাফ চারটাতে। ওকে, এখন যারা স্ট্যাটিস্টিকে পড়াশোনা করছেন এগুলো বারবার ব্যবহার করছেন, আমরা যতদূর জানি। এখন আমরা একটু এই গ্রাফটার দিকে একটু ভালোভাবে অবজার্ভ করি তো, যে কি কি তথ্য দেওয়া আছে। আর একটা কথা বলে রাখি, আপনি যদি গ্রাফ ভালোভাবে আনসার করতে চান তাহলে ম্যাথমেটিক্যাল সকল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কখনো পার্সেন্টেজ জানতে চাইবে, কখনো লসাগু বের করতে হবে, কখনো গড় বের করতে হবে, অনেক কিছু বের করতে বলতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফ এর লম্ব অক্ষে সেলস ইন 1000 নাম্বার, মানে বইয়ের বিক্রয়ের সংখ্যাটা লম্ব অক্ষে দেওয়া আছে। আর ভূমি অক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এইখানে ব্রাঞ্চ 1 থেকে ব্রাঞ্চ 6 পর্যন্ত আমাদের তথ্যগুলো এইখানে তারা উপস্থাপন করে দিচ্ছে। কেমন? ওকে, এবার আসি, তারপরে আমাদের আর কি কি দেওয়া আছে খেয়াল করে দেখেন, আর কি কি তথ্য এইখানে আমরা দেখতে পাচ্ছি। যে লম্ব অক্ষে কিছু আমরা গ্রাফ বা বার দেখতে পাচ্ছি। এই বারগুলো কি বোঝাচ্ছে দেখেন, এই যে কালারটা 2000, এই কালারটা মিন করতেছে কত সাল? 2000 সাল মিন করতেছে। ওকে, এই যে এখানে বলে দেওয়া আছে যে এই কালারের যে লাইনটা সেটা হচ্ছে 2000 সাল, এবং এই যে হালকা গাঢ় গাঢ় দেখতে পাচ্ছি খয়েরি টাইপের, এইটা হচ্ছে আমাদের 2001 সাল এর বিক্রয়ের তথ্যকে রিপ্রেজেন্ট করছে। ওকে, যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটা খয়েরি বা লাল কালারের যেটা সেটা। এবার আসি, তাহলে আমরা প্রশ্নগুলো কি জানতে চাইছি সেটা একটু দেখি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ B2। তাহলে তারা আমাকে বলতেছে যে ব্রাঞ্চ B2 ফর বোথ ইয়ার্স, 2 বছরের ব্রাঞ্চ B2 এর মোট সেলস এবং টু দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ B4 ফর বোথ ইয়ার। তার মানে আমাদের কাছে জানতে চাচ্ছে ব্রাঞ্চ 2 এবং ব্রাঞ্চ 4 এর 2 বছরের মোট বিক্রয়ের অনুপাত, সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা একটু গ্রাফে ফিরে যাই তো। আমাদের ব্রাঞ্চ এইখানে খেয়াল করে দেখেন, আমাদের এইখানে ব্রাঞ্চ B2, এই হচ্ছে ব্রাঞ্চ B2 এবং এই হচ্ছে ব্রাঞ্চ B4। এই দুইটা ব্রাঞ্চের আমরা কি বের করব? 2 বছরের মোট বিক্রয়ের অনুপাত বের করব, তাই না? এটাই বের করতে বলছে। তাহলে আমরা কাজটা এখানেই করে ফেলি, বলতে আমরা কি এমনটা করতে পারি কিনা যে 2000 সালে বিক্রয় করছে কত? 75, আর 2001 সালে বিক্রি করছে কত? 65। তাহলে 75 এবং 65 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 140। এবার আসি আমাদের ব্রাঞ্চ
B4-এ এইখানে 85 এবং এইখানে কত 95, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছে হচ্ছে কত 180। তার মানে আমরা এইখানে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 0 0 কেটে দিলাম, 7 অনুপাত এখানে কত 9। তার মানে ব্রাঞ্চ 2 এবং ব্রাঞ্চ 4 এর 2 বছরের মোট বিক্রয়ের অনুপাত হচ্ছে 7:9। এবার আমরা একটু দেখি তো আসলে কি আমাদের অপশনে এমন কিছু আছে কিনা 7:9। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি। কোথায় আছে? অপশন ডি তে আছে। খুবই ইজি কিনা বলেন ভাই? অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির যদি কোনো সহজ জায়গা থাকে আর সেটাই হচ্ছে গ্রাফ চার্টের ম্যাথগুলো। খুব সুন্দর করে তথ্যগুলো দেওয়া থাকে, জাস্ট ইউ হ্যাভ টু রিয়েলাইজ, ভালো করে অবজার্ভ করতে হবে, তাহলে খুব সহজে আনসার করা যায়। আর প্রি কন্ডিশন হচ্ছে ম্যাথমেটিক্যাল সকল টার্ম আপনাকে ভালো করে বুঝে আসতে হবে, আদারওয়াইজ আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। ওকে ওকে, আমরা একটু দেখি যে কে কেমন বুঝতেছেন, যে আপনার কাছে কি চার্টের ম্যাথগুলো ভালো লাগছে কিনা। আসেন আমরা পরে দেখি কি বলছে। আরো একটা কোয়েশ্চেন দেখি এখান থেকে। এই টাইপের আরো কিছু কোয়েশ্চেন আছে, আমি সব দেখাচ্ছি না, খুব দ্রুত আমি বুঝাইতে চাচ্ছি যে কোন গ্রাফগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। 4 নম্বরে দেখেন, হোয়াট ইজ দ্য এভারেজ সেলস অফ অল দ্য ব্রাঞ্চ ইন 1000 ফর দ্য ইয়ার 2000। তার মানে তারা বলছে 2000 সালের সকল ব্রাঞ্চের গড় জানতে চাইছে, 2000 সালের সকল ব্রাঞ্চের গড় জানতে চাইছে। তাহলে আপনি কি করবেন? 2000 সালে আসেন, 2000 সালের সবগুলো ব্রাঞ্চের গড়। তাহলে 2000 সালে আমরা এখানে 80 পাচ্ছি, যোগ এখানে 75 পাচ্ছি, যোগ এখানে 95 পাচ্ছি, যোগ এখানে 85 পাচ্ছি, যোগ এখানে 75 পাচ্ছি, যোগ এখানে 70 পাচ্ছি। গড় মানে কি? রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6টা রাশি ডিভাইডেড কত 6, তাহলে আমাদের কি চলে আসবে? গড় চলে আসবে। আচ্ছা, গড় মানে কি? সব সমান। এখন এরপরেও না আপনি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করলে এই এত বড় যোগ করে 6টা ভাগ না করে আনসার বের করতে পারেন গ্রাফ থেকে। কেমন করে? আচ্ছা দেখেন তো, আমার এইখানে সবচেয়ে কাছাকাছি ভ্যালু কি মনে হচ্ছে? যে 80 থেকে তারপর এখানে 75 65 আবার 95 85 75 70, মানে বোঝা যাচ্ছে যে 80-র আশেপাশে গড় হইতে পারে আমাদের অপশনগুলোতে যদি দেখেন একটু। তো আমাদের এখানে 80 আছে, 75-এর মধ্যে আর 5 হলে 80 হয়। তাহলে এই যে 85 থেকে 5 নিয়ে আসি, তাহলে এইটাও 80 হয়ে গেল, এইটাও 80 হয়ে গেল। ফাইন। তো এইখানে আমাদের এইখানে যেটা দেখতে পাচ্ছি, এইখানে আমার কত বেশি আছে? 15 বেশি আছে। তো এইখান থেকে যদি আমি সরায় 80 করি আর সেটা যদি আমরা এইখানে দিয়ে দিই 5, তাহলে এইটাও 80 হয়ে গেল, আর এখানে দিয়ে দিলাম 10, তার মানে এইটাও 80 হয়ে গেল। ইয়েস, তার মানে গড়টা আমার কত? 80। আউট অফ দ্য বক্স আমরা এইভাবে চিন্তা করলেও খুব দ্রুত বের করতে পারি। এবার আপনি দেখেন যে আমাদের প্রশ্নে 80 আছে কিনা। ইয়েস, অপশন বি তে আমাদের কি দেওয়া আছে? 80 দেওয়া আছে। বলেন এইরকম সুন্দর সুন্দর ম্যাথগুলো যদি আমার গ্রাফ আসে, আপনি এত বড় একটা প্রেজেন্টেশন, প্রশ্নের অনেক জায়গা দখল করে রাখছে বলেই যে অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে তা কিন্তু না। একটু ভালো করে দেখতে পারলে আপনি খুব সহজে এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন। ওকে, আসেন আমরা তাহলে আরো একটা প্রকারের গ্রাফ দেখি। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে, এই টাইপের গ্রাফগুলোকে বলা হয় পাই চার্ট। এখন পাই চার্টের ম্যাথগুলো যদি করতে চান, তাহলে আপনার জিওমেট্রি বা বৃত্তের সকল কনসেপ্ট সম্পর্কে আপনার একটু ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, স্বপ্নকন্যা বলেছেন হচ্ছে অপশন ডি। ফাইন। আর কে আমাকে কে কোথা থেকে দেখছেন এবং অফিসার জেনারেলে কারা কারা পরীক্ষা দিতে যাচ্ছেন এবং আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলতে পারেন, তাহলে আমরা প্রয়োজনে আরো ক্লাস নিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার করে দিতে পারি। আর সবাই একটু শেয়ার করবেন প্লিজ, ক্লাসটা আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও মেনশন করে দিবেন, যাতে করে আমরা সবাই মিলে দেখতে পারি। এবার আসি পাই চার্টের ক্ষেত্রে, আমাদের এইখানেও কি করবে? কিছু তথ্য একটা বৃত্তাকার রিজিয়নের মাধ্যমে উপস্থাপন করা হয়, যেটা দেখে খুব সহজে অনুমান করতে পারেন যে কোন খাতে কি পরিমাণ ব্যয় বা আয় বা ইত্যাদি ইত্যাদি হয়েছে। তাই এখন আমরা একটু দেখি কি বলছে। দ্য ফলোইং পাই চার্ট shows the percentage distribution of the expenditure incurred in publishing a book। তার মানে দ্য ফলোইং পাই চার্ট, নিচের পাই চার্টটি শোস দেখাচ্ছে দ্য পার্সেন্টেজ
ডিস্ট্রিবিউশন অফ দ্য এক্সপেন্ডিচার, ব্যয় এর বিভিন্ন পার্সেন্টেজগুলো এই গ্রাফে দেখাচ্ছে, যে ব্যয়গুলো ইনকার্ড ইন পাবলিশিং আ বুক, একটা বই পাবলিশ করতে যে বিভিন্ন প্রকারের খরচগুলো হয় সেই খরচের তথ্যগুলো এই পাই চার্টে আমরা দেখতে পাচ্ছি। তো সেটা কেমন, তারপরে কি বলতেছে, স্টাডি দ্য পাই চার্ট, পাই চার্টটা ভালো করে স্টাডি করেন এন্ড এবং দ্য আনসার দ্য কোয়েশ্চন বেস অন ইট, এবং এই পাই চার্টের উপর বেস করে কিছু প্রশ্নের উত্তর দেন। ওকে, এবার দেখেন পাই চার্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে পেপার কস্ট বলে একটা কস্ট আছে, যেটা কিনা কত পার্সেন্ট, 25%, মোটামুটি অনেকটা জায়গা দখল করে আছে। তারপরে তারা যে